নমস্কার, আমি প্রত্যুষ্ণ। নেট টিভি বাংলার আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, বিগত প্রায় ১ মাস ধরে আমরা এই ৮টা থেকে আমরা শুরু করেছি যে লাইভ অনুষ্ঠান, তাতে আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। কোনোদিন গান, কোনোদিন নাচ, কোনোদিন মূকাভিনয়, কোনোদিন আবৃত্তি, কোনোদিন কবিতা, এই সমস্ত কিছু নিয়ে আমরা হাজির হয়েছি। কোনোদিন কোনো সঙ্গীত অজ্ঞ তিনি তার গানের ডালি নিয়ে হাজির হয়েছেন আপনাদের সামনে। কোনোদিন কোনো নৃত্যশিল্পী আপনাদের কাছে নৃত্য প্রদর্শন করেছেন। কোনোদিন কোনো মূকাভিনয় শিল্পী আপনাদের সামনে মূকাভিনয় প্রদর্শন করেছেন। কোনোদিন কারোর কবিতা নিয়ে হাজির হয়েছেন কোনো কবি এবং আমাদেরকে নিয়ে গেছেন তার কবিতার জগতে। আজ আমরা একদম ডিফারেন্ট একদম ব্যতিক্রমী একটা জগৎ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আপনারা জানেন যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ বা নদীমাতৃক রাজ্য। বাংলাদেশে নদীর গুরুত্ব কিন্তু প্রাচীনকাল থেকেই অসীম। প্রাচীনকালে অন্তর্বাণিজ্য বা বহির্বাণিজ্যর ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, রাজারা জমিদারদের বিনোদনের ক্ষেত্রে, পরবর্তী এবং তাছাড়া যান চলাচলের ক্ষেত্রে, মাছ ধরার ক্ষেত্রে বিভিন্নভাবে নৌকার বহুল ব্যবহার ছিল। ক্রমশ আরো যত সড়ক পথের উন্নতি হয়েছে, আকাশপথের উন্নতি হয়েছে, নৌকার ব্যবহার ক্রমশ আস্তে আস্তে কমে এসছে। কিন্তু এখনো যদি আপনি সুন্দরবনের দিকে যান বা নদীমাতৃক বিভিন্ন অঞ্চলে যান, নৌকার কিন্তু একটা ব্যবহার চোখে পড়ে যায়। কিন্তু এই যে নদীমাতৃক একটা দেশের নদীর যে নৌকার যে ইতিহাস, এই আসলে নৌকার ইতিহাস মানে তো শুধুমাত্র নৌকার ইতিহাস নয়, সেই নৌকার সাথে জড়িয়ে থাকে তার শিল্পীদের ইতিহাস। নৌকা তো বানানোটাও তো একটা শিল্প। খুব নিপুণ ভাবে সেই শিল্পীরা সেই নৌকা তৈরি করেন। সেই নৌকা, ধরুন একটা রণতরীর কথা যদি আমি বলি, তাহলে সেই রণতরীর ক্ষেত্রে জড়িয়ে থাকে তার যুদ্ধর একটা ইতিহাস। রাজাদের বিনোদনের যে গল্প, সেগুলো লুকিয়ে থাকে। থাকে মাঝি মল্লাদের কথোপকথন, থাকে মাঝি মল্লাদের গানের ইতিহাস। একটা নৌকা যখন হারিয়ে যায়, তখন কিন্তু এর সাথে সাথে এতগুলো গল্প, এত ইতিহাস কিন্তু হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা এই ইতিহাসকে হারিয়ে যেতে দেন না। বিস্মৃতির অতল থেকে তারা খুঁড়ে বের করে আনেন এইসব ইতিহাসকে। সেরকমই একজন মানুষকে আমরা পেয়েছি এবং আমরা নিজেরাই খুব অবাক হয়েছিলাম এরকম একজন মানুষকে আমাদের সাথে পেয়ে। তাকে আমরা পেয়েছি যিনি প্রায় বহু বছর ধরে, প্রায় 23 বছর ধরে শুধুমাত্র নৌকা নিয়ে গবেষণা করেছেন। শুধু বাংলার যে নৌকার ইতিহাস, সেই নিয়ে তিনি গবেষণা করছেন। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি নৃতত্ত্ববিদ, নৌকা গবেষক, এবং এই মুহূর্তে তিনি ম্যাকাউটের কিউরেটর পদে কাজ করছেন। দেশ বিদেশ ঘুরে তিনি তার নৌকার প্রদর্শনী করেন, প্রচুর ডেমো আজকেও দেখবেন আপনারা, তিনি সেসব কিছু সমস্ত কিছু দেখাবেন। সেই মানুষটিকে আমরা আমাদের সাথে পেয়েছি। আজকে আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছি একটু অন্যরকম ভাবে। অন্যদিন কথোপকথন হয় বা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, আজকে কিন্তু আমি আর থাকবো না। এরপরে স্বরূপ ভট্টাচার্য আপনাদের মাঝে আসবেন এবং তিনি তার প্রেজেন্টেশন এবং তার যে বক্তব্য সেগুলোকে করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই সব প্রশ্ন আপনারা তাকে করবেন। স্বরূপদাকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের মধ্যখানে। স্বরূপ ভট্টাচার্য। ধন্যবাদ। স্বরূপদা, আমরা আর কথাবার্তা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা একদম অবশ্যম্ভাবী, যে এই যে সবাই হঠাৎ নৌকা কেন, মানে অনেক তো আরো বিষয় আছে, হঠাৎ নৌকা নিয়ে আপনার এই আগ্রহ, আপনার এই গবেষণা কেন? আসলে আমার নিজের ভাবনা থেকে আমি নৌকোর মধ্যে ডুব দিইনি। শুরুটা হয়েছিল 1997 সালে
আমি তখন 95 সালে অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করার পর আমি বিভিন্ন কাজ করছিলাম। সেই সময় 97 সাল নাগাদ আমার কাছে একটা খবর আসে, একটা প্রজেক্ট ওয়ার্ক হবে নৌকো নিয়ে। তা আমি সেই ইন্টারভিউ দিতে গেছিলাম। গিয়ে সেখানে ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক কিছু। তা আমি তো কিছুই জানি না নৌকো সম্পর্কে, তবু আমি নৌকোকে কিভাবে দেখবো সেই কথা বলেছিলাম। তারা হয়তো প্লিজড হয়েছিল এবং আমাকে সেই প্রজেক্টের বেঙ্গল চ্যাপ্টারের কাজের জন্য নিয়োগ করা হয়। ডক্টর লতিকা ভরদ্রাজন তিনি ছিলেন ওই প্রজেক্টের কোঅর্ডিনেটর। ওই প্রজেক্টটা ছিল ডিপার্টমেন্ট অফ ওশান ডেভেলপমেন্ট, আর হোস্ট হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, দিল্লির একটা সিএসআইআর এর আন্ডারে অর্গানাইজেশন। ওশান ডেভেলপমেন্টের ফান্ডে এই নিস্ট্যাডস এই কাজটা করিয়েছিল। বেঙ্গলের কাজটা আমি করেছিলাম, নাম ছিল ফিশিং কমিউনিটিজ, বোট টাইপোলজি অ্যান্ড ফিশিং কমিউনিটিজ অফ বেঙ্গল অ্যান্ড আন্দামান। বাংলার কাজটা আমি করেছিলাম, আন্দামানের কাজটা করেছিল অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সুতরাং এই শুরুটা যখন হলো সেটা একদমই লতিকা ভরদ্রাজন আমাকে পছন্দ করেছিলেন, সেই সূত্রে আমি প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছিলাম, সেই সূত্রে আমি নৌকো নিয়ে কাজ শুরু করি। পরবর্তীতে যখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ শুরু করলাম, তখনও আমি ভাবলাম যে নৌকো নিয়েই কাজ করি। আসলে দুটো জিনিস মাথায় ছিল, যে নৌকো নিয়ে আগে কোনোদিন এইভাবে কেউ কোনোদিন কাজ করেনি, অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ তো হয়নি, হিস্টোরিয়ানরাও কাজ করেনি, কারণ এই জাতীয় কাজে নৌকো সম্পর্কে ইনফরমেশন আমাদের কাছে কোথাও কোনোভাবেই বিশদভাবে কিছু নেই। যা আছে খুব অল্প কিছু 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 জায়গায় রেফার করা আছে। সুতরাং আমার কাছে একটা বড় মজার জায়গা, বড় ভালো লাগার জায়গা হলো আমি একটু ঘুরতে ভালোবাসি, ঘরে বসে থাকতে ভালোবাসি না। ফলে এই একটা সুযোগ, যখন নদীর পাড় ধরে হাঁটা শুরু করলাম, মানে কোথায় কোন নৌকো আছে এটা একটা গ্রামে গিয়ে যখন লোকের সাথে কথা বলছি, কোনো মাঝির সাথে কথা বলছি, সে বলল যে ওই গ্রামে গেলে ওই জেলার ওই নদীর পাশে ওই গ্রামের ওইখানে অন্য একটা নৌকো আছে, তার নাম বেতনাই। আরেকজন বলল আপনি ঝুমঝুমিতে যান, গিয়ে ছোট দেখতে পাবেন। আবার সেখান থেকে খবর নিয়ে শুনলাম দহগোড়াতে গেলে ছোট শালতি এখন বানানো হচ্ছে। বলাগড়ে প্রথম কাজ শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে এই বিভিন্ন জায়গায় গিয়ে ইনফরমেশন জোগাড় করলাম। মানে পুরো ব্যাপারটাই কিন্তু কোনো বই থেকে কোনো ইনফরমেশন আমি জোগাড় করিনি। আমার পুরো কাজটাই হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর পাড়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সংগ্রহ করা, একদম ক্ষেত্র সমীক্ষার ফসল। এই যে তথ্য আমি জানি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, সেগুলো একদমই কোনো বইয়ের কথা নয়, সেগুলো আমার চোখে দেখা, আমার স্পর্শে অনুভব করা জিনিস। আমি ঠিক এই প্রশ্নটাতেই এরপরে আসছিলাম যে আমরা তো আজকে আপনার স্লাইড মানে প্রেজেন্টেশন একটা দেখবো, সেখানে আপনার নৌকাগুলোকে দেখবো, আপনি যে ডেমো গুলো বানিয়েছেন সেসব সম্পর্কে দেখবো, নৌকার ছবি বা বিভিন্ন জিনিস পাবো। কিন্তু তার সেগুলো তৈরির পেছনে তো একটা গল্প আছে, যে আপনি কিভাবে এই প্রস্তুতিটা নিয়েছিলেন। আপনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এই নৌকা নিয়ে গেছেন, ডেনমার্কে বহু বছর গেছেন, বহুবার গেছেন আপনি, আরো বিভিন্ন দেশে আপনার প্রদর্শনী করতে গেছেন, কিন্তু এই যে নৌকার যে খবর, এই নৌকার খবর পাওয়া, সেই মাঝি মোল্লাদের সাথে কাটানো, এই ছোট্ট একটু গল্প আকারে শুনবো, শুনে আমরা একেবারে একদম প্রেজেন্টেশনে চলে আসবো আপনার। হ্যাঁ, একটা মজার কথা বলি, আমি সুন্দরবনে গেছি। আমি গোসাবায় তখন থাকতাম রাঙাবেলিয়াতে। রাঙাবেলিয়ায় যেখানে আমি ওই টেগোর সোসাইটির একটা গেস্ট হাউসে আমি থাকতাম, আমার পাশে সেই সময় 2001 সালে 2001 এই সময়টাতে অমিতাভ ঘোষ তখন হাংরি টাইডের তথ্য সংগ্রহ করছেন, আমার পাশের ঘরে উনি থাকতেন। তা আমি ওইখান থেকে ওখানে গেছিলাম দুটো জিনিসের খোঁজে। একটা হলো
কি কি নৌকো আছে, আর একটা নৌকো যেটা আছে জানি সেটা এখন কার কাছে আছে খুঁজে বার করতে। নৌকোটা হলো বাইচ খেলার নৌকো। আমরা বলি যে নৌকো বাইচ, মানে নৌকো নিয়ে যে বোট রেস হয়, সেই বোট রেসের একটা নৌকো সুন্দরবনে অনেকগুলো আছে, কিন্তু আমি যে কোনো একটা দেখবো বলে খুঁজে বেড়াচ্ছিলাম। মজা হচ্ছে যে আজ একজনের কাছে বাড়িতে পৌঁছলাম, যার কাছে আমি খবর পেয়েছিলাম তার বাড়িতে আছে। তারপর সে বলল, না সে তো আমি 2 বছর আগে আরেক জায়গায় দিয়ে দিয়েছি। তার নাম ঠিকানা বলল। আমি সেখান থেকে ঘুরতে ঘুরতে তার বাড়ি গেলাম। আর জানেন হয়তো সুন্দরবনের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া মোটেই সহজ নৌকা সাধ্য। হ্যাঁ, জলপথেই তো যেতে হয়। হ্যাঁ, জলপথেই যেতে হবে, তারপর গিয়ে হাঁটতে হবে, ওই সে সাংঘাতিক ব্যাপার। এই করতে করতে আমি শেষে একজনের বাড়িতে গিয়ে আমি সেই নৌকোর দেখা পেয়েছিলাম। নৌকোটা হলো একটা বাইচ খেলার নৌকো, 41 হাত লম্বা। 41 হাত মানে 1 হাত মানে 1.5 ফুট। 41 হাত লম্বা একটা নৌকো। সেটাকে ওরা সর্পি নৌকো বলে, কেউ কেউ বলে বাছারি, কেউ কেউ বলে ছিপ। কিন্তু নৌকোর মালিকের নাম গোকুল জোয়ারদার। তার বাড়িতে ছিলাম। এখন তার বাড়িতে থেকে আমি সেই নৌকো সন্ধানে যখন পেলাম যে তার কাছে আছে, সে বলল এখন আমার কাছে নেই, পরে আসবে, আপনি একটু ওয়েট করুন বলে সে আরেকজনকে জানালো। সেখান থেকে আরেক গ্রাম হয়ে তার বাড়িতে সেই নৌকোটা এলো। সেই নৌকো করে আমি বাইচ খেলা দেখতে গেছিলাম। সেটা বাউনিয়ার নৌকো, যাই হোক, সেই খেলা দেখতে গেছিলাম কচুখালীতে। মানে সে একটা বিরল অভিজ্ঞতা। মানে যে নৌকোটা আমি খুঁজে বেরিয়েছি অন্তত 15 থেকে 20 দিন ধরে, তারপর যখন তাকে পেলাম, সেই নৌকো করে আমি বাইচ খেলতে গেলাম, মানে বাইচ খেলার দলের সাথে গেলাম। এ এক অনন্য অভিজ্ঞতা। আর এরকম অভিজ্ঞতা তো বহু আছে। সূর্যবেরিয়া থেকে যখন আমি রাঙাবেলিয়াতে ফিরছি বাইচ খেলা দেখে, ফিরবো কি করে জানি না, তখন একটা নৌকো বলল আমরা ওই পারে পৌঁছে দেবো, ওই পার থেকে আপনাকে হেঁটে যেতে হবে। সেই হাঁটাটা যে কি সাংঘাতিক হাঁটা ছিল আমার মনে আছে। কাদাতে পা ডুবে যাচ্ছে, চারিদিকে অন্ধকার, কোথাও কিছু নেই, আমার হাতে টর্চ তাও শেষ হয়ে আসছে। আর একটা জায়গায় গিয়ে দেখলাম আমি যে পথে এসছি সেই বাঁধটা ভেঙে জলের তলায় চলে গেছে। ফলে আমি যদি টর্চ না জ্বালিয়ে আরেকটু এগোতাম তাহলে হয়তো ওই নদীর জলেই পড়তাম। যাই হোক, আবার সেই কোনো ক্রমে দেশলাই জ্বালিয়ে তারপর টর্চ লাইটের ক্ষীণ আলো দেখতে দেখতে আমি আবার ঘরে ফিরেছিলাম। এগুলো সবই আজকের কথা নয়, আজ আমার 48-49 বছর বয়স। আজ থেকে 20-22 বছর আগের কথা। তখন যে বয়সটা ছিল তখন ঘুরে বেরিয়েছি, খুঁজে বেরিয়েছি। আজ হয়তো ভয় পাবো সেরম ভাবে হাঁটতে। যাই হোক, সেই সব স্মৃতি নিয়েই আজকের নৌকোর জগতের কথা বলবো। আমার মনে হয় লোকে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, মানে আপনি সেই যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় হয়েছে সেই অভিজ্ঞতার গল্পগুলো এবং তার যে দৃশ্যায়ন, মানে তার যে দৃশ্যগুলো, সেগুলো যে কালেকশন গুলো, সেগুলো আমরা আজকে দেখবো। আচ্ছা, একটা প্রশ্ন আমার একদম শেষ, আমি ভেবেছিলাম এই প্রশ্নটাই শেষ প্রশ্ন হবে, কিন্তু আপনার গল্প শুনে মানে এত ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি যে মনে হচ্ছে আরো কিছু জানি আপনার থেকে। এই যে আপনি বললেন যে সমস্ত ক্ষেত্রে, ধরুন এই বাইচের যে নৌকার কথা আপনি শুনেছিলেন সেটা পেয়েছেন, কিন্তু প্রাচীনকালের অনেক নৌকো তো আছে যেগুলো তো এখন আর পাওয়াটা সম্ভব নয়। সব নৌকোগুলো কি, মানে যে গল্পগুলো শোনা যায়, মানে ধরুন পুরোনো যুগের একটা নৌকো আগে ব্যবহার করা হতো, সেগুলো সব ক্ষেত্রে কি পাওয়া গেছে? সেক্ষেত্রে আপনি কি উপায় নেন, মানে সেই নৌকাটাগুলোর ক্ষেত্রে কি করেন? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, আমি যখন ডেনমার্কে ছিলাম, সেন্টার ফর হ্যাঁ, মেরিটাইম আর্কিওলজি, সেটা ভাইকিং শিপ মিউজিয়ামের একটা প্রজেক্ট ছিল। ন্যাশনাল মিউজিয়াম হ্যাঁ, ডেনমার্কের একটা প্রজেক্ট ছিল, তার আন্ডারে সেন্টার ফর মেরিটাইম আর্কিওলজি, পৃথিবীর শ্রেষ্ঠ মেরিটাইম আর্কিওলজি সেন্টার। সেইখানে আমি ওদের গেস্ট রিসার্চ স্কলার হিসেবে ছিলাম। আমার সৌভাগ্য যে আমি দেখতে পেয়েছিলাম ওরা ওদের মাটি খুঁড়ে বা সমুদ্রের নিচে যে জাহাজ পাচ্ছে, কাঠের নৌকো পাচ্ছে, সেইগুলো তুলে ওরা ওদের পুরনো ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। মানে ওরা ওদের পুরনো ইতিহাসকে বোঝার চেষ্টা করছে।
কারণ ওরা আজকে ওদের সেই পুরনো প্রযুক্তি, নৌকো বানানোর প্রযুক্তি হারিয়ে ফেলেছে। ফলে ওদের একমাত্র সম্বল হচ্ছে মাটির নিচে যা লুকিয়ে আছে বা জলের তলায় যা তলিয়ে গেছে তাকে উদ্ধার করছে। ঠিক অন্যদিকে বলি, আমাদের দেশ এমন একটা জায়গা যেখানে এখনো সব জিনিস, কিছু জিনিস এখনো হয়তো রয়ে গেছে, মানে আমরা যাকে বলি লিভিং ট্র্যাডিশন। মানে একটা জিনিস এখনো তার স্মৃতি নিয়ে, তার টেকনোলজি নিয়ে বেঁচে রয়েছে, কয়েক হাজার বছরের টেকনোলজি নিয়ে। আর মাটির নিচে যা পড়ে গেছে, পড়ে রয়েছে সমুদ্রের নিচে যা, বা গঙ্গা বা নদীর বুকে যা তলিয়ে গেছে, তাকে আমরা এখনো কোনোদিন তুলে ধরার চেষ্টাই করিনি। আসলে আমরা আমাদের পয়সাও নেই, আমাদের মনে হয় মানসিকতাও নেই। আমরা কোনোদিন ভাবিনি যে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন হব। আসলে আমাদের দাঁতগুলো তো এখনো রয়েছে, এখনো পোকা ধরেনি। যেদিন পোকা ধরবে সেদিন আমরা তার মর্ম বুঝতে পারবো, যেদিন ব্যথা হওয়া শুরু হবে। আমরা অপেক্ষায় রয়েছি কবে আমাদের সত্যিই ব্যথা শুরু হবে। ফলে আমাদের পুরনো ইতিহাসে যে নৌকো ছিল তা আমরা জানি না, মাটির তলা থেকে কিছুই খুঁজে পাইনি। আমাদের কিছু কিছু জায়গা যেমন বই বা পুরনো মন্দির গাত্র বা পুরনো কিছু রেকর্ড এই সব জায়গায় রয়ে গেছে, সেইগুলোই আমাদের সম্বল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, ধরুন পাথুরে প্রমাণ যাকে আমরা বলি, মানে মন্দিরের গাত্রে, পোড়ামাটির মন্দিরের গায়ে যে নৌকোর আবয়ব রয়েছে, ছবি আঁকা রয়েছে, বা অজন্তা ইলোরা গুহা চিত্রে যা রয়েছে, সেইগুলো সে যে কতটা প্রাসঙ্গিক, কতটা সেই যে শিল্পী এঁকেছে সে যে তার নিজের মনের মাধুরী মেশায়নি আমরা বলতে পারি না। আসলে সে যে কতটা দেখেছে আর কতটা তার রিপ্রেজেন্ট হয়েছে বলা খুব মুশকিল। আসলে কখনোই আমি বলতে পারি, এখন যারা দর্শক আছে, আমি যদি নৌকো বলি তারা কি বলবে আমি জানি। আমি একটু বাদেই সেগুলো বলবো যে সবাই তো নৌকো জানি, কিন্তু সত্যিই কি জানি এই নৌকোটার নাম সরঙ্গা, এটা পাউকিয়া, এটা সুলতানি, ঘোড়কিস্তি, মেরলি, হলা, বতালি? না না, আমরা কোনোদিনই দেখিনি। আমরা কোনোদিনই সেই নামের কেন উৎপত্তি, কোথায় আছে, এটা কি আদপেই সেই নৌকো, কেউ কোনোদিন আমরা দেখিনি। সুতরাং যে লোকটি মন্দির গাত্রে ছবি এঁকেছিল তার কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল আমার মনে হয় না। তবুও বলবো সেগুলো একটা অবশ্যই একটা প্রমাণ যার থেকে আমরা একটা ধারণা অন্তত করতে পারি। এবং সেই ধারণা থেকে স্বরূপদা কিন্তু বিভিন্ন ডেমো তৈরি করেন এবং সেগুলোর প্রদর্শনী করেন। আচ্ছা, আমরা একদম সময় নষ্ট আর করব না, আমরা একেবারে আপনার যে প্রদর্শনী সেটাতে চলে আসব। আপনি আপনার একদম প্রদর্শনী, আমরা এই যে আপনি অজানা যে বিষয়গুলো জানলেন, অনেকেই হয়তো যারা লাইভে দেখছেন তারা এর নামও শোনেননি বহু ক্ষেত্রে, এইসব সমস্ত অজানাকে আজকে জানার জন্যই স্বরূপদাকে আমরা আমাদের মাঝে হাজির হয়েছি এবং আমরা খুবই কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাদেরকে ওনার এত সময় আমাদেরকে দিয়েছেন, দিয়ে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে এই ওনার এই প্রদর্শনীগুলো করতে রাজি হয়েছেন। তো একেবারে আমরা সময় নষ্ট না করে ওনার প্রদর্শনীতে চলে আসবো। স্বরূপদা, আপনি শুরু করুন। হ্যাঁ, আচ্ছা, আমি শুরুর প্রথমেই দেখাই, এই নৌকোটার নাম খোড়কিস্তি। হ্যাঁ, মানে এটা খড় বওয়ার নৌকো। হ্যাঁ, এগুলো আমি বানাচ্ছি। আর এই খড়ের নৌকো কিন্তু আমরা নৌকো বলেই জানি। তারপর ধরুন, আমাদের কাছে নৌকো মানেই হলো একটা মোচার খোল, মোচার খোল, একদম যেন মোচার খোল, এইটাই নৌকো। এছাড়া যে আর কোনো নৌকো হতে পারে এই ধারণা আমাদের নেই। এটা হচ্ছে ডিঙি নৌকো। এটাও আর একটা ডিঙি নৌকো, এটা ছই ছাড়া, এটাও একদম মোচার খোল। এইটাই আমাদের কাছে নৌকো, আর কিন্তু নৌকো নেই যত দূর জানি। দেখা যাক আরো নৌকো আছে কিনা। আমি আমার
এবার স্ক্রিন শেয়ার করব। একদম একদম ধন্যবাদ। একদম। হুম। এটাই এটা এসছে কিনা দেখো। আসেনি না? দাঁড়াও, চুপ করো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আমি বুঝতে পারছি না। আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। আমি শেয়ার সিন করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। একটু ফোন করো তো অনেকে দিয়ে। হ্যাঁ, বলো শেয়ার স্ক্রিন হচ্ছে না। হ্যালো। না, শেয়ার স্ক্রিন করলাম, তারপর না, অ্যাড টু স্ক্রিন কোথায় দেখছি না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে মনে হয়। হ্যাঁ, এসছে তো, দেখুন। হুম। হ্যাঁ, সরি, আসলে আমি আমার অজ্ঞতার জন্যই এটা হচ্ছে। যাই হোক, যে ছবি আমি এখানে বোঝাতে চাইবো আমাদের বাংলার নৌকো জগৎ, শুধু বাংলার নৌকো জগৎ নয়, আশপাশের নৌকো জগৎটাও একটু আহ, আহ, বোঝার চেষ্টা করব। এটা এটা দেখে বুঝতে পারছি যে মানুষ, আর সে যে জিনিসটার উপর বসে আছে সেটাই একটা নৌকো। আমাদের কাছে একটু আগে যেটা বলছিলাম যে স্ক্রিনটা, হ্যাঁ, এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেইটাতে একটা বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা রয়েছে। আহ, এটাই নৌকো। আর এটাও একটা নৌকো। এই তিনটে নৌকো যেগুলো দেখলাম সেগুলো কিন্তু আলাদা আলাদা। এবার দেখুন তো, এবার দেখুন তো, যে নৌকোর ওপরের বাঁদিকে যে নৌকোটা রয়েছে,
সেই নৌকোটা চাঁদ নৌকো। ডান দিকের যে নৌকোটা রয়েছে সেটা অন্য একটা নৌকো, একটা কাঠ থেকে বানানো। বাঁদিকে নিচে যে নৌকোটা রয়েছে সেই নৌকোটাকে কোষা নৌকো বলে। তারপর ডান দিকে আর এক ধরনের নৌকো, বাইচ খেলার নৌকো, বলা হয় কাইলে বাছারি। নিচে কোষা নৌকো, ডান দিকে আর একটা জেলে নৌকো। সবকটাই নৌকো, কিন্তু সবকটাই আলাদা আলাদা রকমের। অর্থাৎ আমাদের কনসেপ্টে যে নৌকোর কনসেপ্ট রয়েছে, আমাদের মাথায় যে নৌকোর কনসেপ্ট রয়েছে, তার সাথে এর কোনোটাই কিন্তু মেলে না। আমাদের কাছে মোচার খোল, এগুলো কিন্তু সবকটা মোচার খোল নয়। সুতরাং আমরা কোনোদিনই মোচার খোলের বাইরে যে নৌকো হতে পারে সেটা নিয়ে ভাবিনি। আমরা কি ভেবেছি কোনোদিন এটাও নৌকো? হ্যাঁ, এটাও নৌকো। বাঁদিকে ওপরের নৌকোটা, সেটা হলো হোগেনাক্কাল ক্যানেলে এরকম এক ধরনের ঝুড়ি ব্যবহার হয়। তুঙ্গভদ্রার তীরে শরদিন্দুর লেখা উপন্যাসে এখানে যে একটা নৌকোর খবর আছে, সেটা হলো গোল নৌকো, সেটা হলো ঝুড়ি দিয়ে বানানো। সেই নৌকোটাই নিচে কি পরিমাণ মাল নিয়ে যেতে পারে একটু লক্ষ্য করুন। সেখানে কয়েকটা বাইক পর্যন্ত রয়েছে, কিছু লোক রয়েছে। এটাও একটা নৌকো। আর ওপরে, ডান দিকে ওপরে যে নৌকোটা দেখতে পাচ্ছেন, সেই নৌকোটা কে বলা হয় কুয়াফা। এটা ইউফ্রেটিস টাইগ্রিস নদীতে দেখতে পাওয়া যায়। সুতরাং গোল জাতীয় নৌকো আমাদের তুঙ্গভদ্রা, কৃষ্ণা, কাবেরী ওইসব অঞ্চলেও আছে, আবার ইউফ্রেটিস টাইগ্রিস রিভারেও আছে। হ্যাঁ, আমাদেরও আছে, আমাদেরও গোল নৌকো আছে। জানেন এই নৌকোটা কি দিয়ে বানানো? এটা লোহার কড়াই, লোহার একটা বড় কড়াই, ভেতরে সাইকেল নিয়ে 4-5 জন অবলীলায় এই প্রান্ত থেকে নদীর ওই প্রান্তে চলে যায়। নদীর নাম অজয়। অজয়ের এই এক ঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার জন্য এই রকম গোল নৌকো ব্যবহার হয় বর্ষার সময়। কেননা এই সময়, বর্ষার সময় এখানে জল থাকে, অন্য সময় তেমন জল থাকে না। এই জল ভীষণ খরস্রোতা, মানে যখন অনেক জল হয়ে যায় বর্ষার সময় যথেষ্ট স্রোত থাকে, ফলে এপার থেকে ওপারে যেতে গেলে এই গোল নৌকো আইডিয়াল। শুধু কি এই বাংলাতেই এই গোল নৌকো, বা তুঙ্গভদ্রাতেই ওই গোল নৌকো, বা ইউফ্রেটিস টাইগ্রিসেই ওই নৌকো? না না না, একদমই নয়। আমি কিছুদিন আগে ভিয়েতনাম গেছিলাম, ওখানেও একটা গোল ঝুড়ি নৌকো আছে, একদম গোল। আবার আয়ারল্যান্ডে কোরাকেল বলা হয়, অনেকটা গোল, সেই রকম একটা নৌকো, চামড়া দিয়ে, তার ধারটা চামড়া দিয়ে সেলাই করা। সুতরাং গোল নৌকো পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে একটা সময় ব্যবহার হতো, আর আমাদের দেশে এখনো ব্যবহার হয়। এই গোল নৌকোটা, যেটা লোহার কড়াইয়ের মতো দেখলাম, সেটাকে বলা হয় নাদা। নাদা মানে হচ্ছে আখে গুড় জাল দেওয়ার বড় কড়াই, এইটাকেও নাদা বলে। এই সামনে যে মাটির বড় বড় পাত্র দেখছি মাছ রাখা হয়, এটাই আরেকটু বড় হলে সেটা কাজে আসে, মানে সেখানে একজন লোক চলে যেতে পারবে বা দুজন লোক উঠতে পারবে। বাংলাদেশে আমি জানি এগুলোকে তেগারি বা মেছলা বলা হয়। অর্থাৎ এগুলো বর্ষার সময় জলে নামিয়ে দেওয়া যেতে পারে এক ঘর থেকে আর এক ঘরে যাওয়ার জন্য। সুতরাং জলযান হিসেবে এই জাতীয় নৌকো, এই জাতীয় যানও ব্যবহার হয়েছে পৃথিবী জুড়ে। এইবার একটু আমাদের সাবেকি নৌকোর কথায় আসব। নৌকো কনসেপ্টটার মধ্যে ভীষণ জড়িয়ে রয়েছে একটা ভেসে থাকার ব্যাপার। প্রথম ভাবনা চিন্তা হয়েছিল যে এরকম ভাবে কিছু জিনিস, তার উপরে যদি আমি বসে পড়তে পারি তাহলে আমি হয়তো ডুবে যাব না। কয়েকটা কলা গাছকে ভাসিয়ে দিলে বা কয়েকটা কাঠের গুঁড়িকে ভাসিয়ে দিলে আমরা এরম ভাবে বেঁচে থাকতে পারবো, ফলে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবো। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে
নৌকো আবিষ্কার কিন্তু চাকা আবিষ্কারের অনেক আগের আবিষ্কার। আর এই নৌকো যদি আবিষ্কার না হতো তাহলে এই জলের বাধা অতিক্রম করা সম্ভব হতো না। পৃথিবীতে যাবতীয় মাইগ্রেশন, যে আদিম মাইগ্রেশন হয়েছে আফ্রিকা থেকে, যদি আমরা ধরে নিই, যদি ক্র্যাডল অফ ম্যানকাইন্ড বলা হয় আফ্রিকা, সেখান থেকে পৃথিবী জুড়ে যে বিভিন্ন প্রান্তে মানুষ ছড়িয়ে গেছিল, এক একটার পর এক একটা নদী পার হয়েছিল, সমুদ্র পার হয়েছিল, সে কিন্তু একমাত্র সম্ভব নৌকো দিয়ে। নৌকো ছাড়া এই মাইগ্রেশন কোনোদিন সম্ভব হতো না। একটা ল্যান্ড রুটে মাইগ্রেশন সম্ভব, কিন্তু ল্যান্ড রুটে মাইগ্রেশন হতে হতেই একটা জলের বাধা থাকে। ধরুন একটা বড় নদী, তাকে পার হতেই হবে। সাঁতরে একটা 10 মিনিট পার হওয়া যায়, 1 ঘন্টা পার হওয়া যায়, কিন্তু 6 ঘন্টা পার হওয়া ভীষণ টাফ। সুতরাং নৌকো আবিষ্কার হয়েছিল, তাতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পেরেছিল। মানুষ যেদিন দেখলো যে এরকম ভেলায় চেপে থাকলে তাতে আমার গায়ে জল লাগছে, ফলে আমি যদি একটু জলকে আটকাবার ব্যবস্থা করতে পারি সেটা আরো ভালো হবে। তখন সে উদ্ভাবন করেছিল এরকম একটা গাছ, তাকে খুঁড়ে নেওয়া, মাঝখান থেকে খুঁড়ে নেওয়া, দিয়ে তার ভেতর যে হলো স্ট্রাকচারটা হলো তার ভেতর বসে পড়া। আমাদের দেশে এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই সব জায়গায় তালের ডোঙা ভীষণভাবে ব্যবহার হয়। এই তালের ডোঙা শুধু যে তালের তা নয়, একটা সময় ছিল উত্তরবঙ্গে লম্বা শাল গাছকে স্কুপ করে প্রায় 13 মিটার পর্যন্ত লম্বা একটা নৌকো বানানো হতো। সম্ভবত সেই নৌকো সরঙ্গা। এই রকম নৌকো আজও লোকটাক লেকে দেখতে পাবেন। এই রকম নৌকো আন্দামানে এখনো ব্যবহার হয়, মানে একটা গাছ স্কুপ করে। অর্থাৎ মানুষ যেদিন ভেলা থেকে প্রথম নৌকোতে এলো, জলযান থেকে নৌকোতে এলো, সেই দিন এই ডোঙার আবিষ্কার। আমরা যে ডোঙা শব্দটা ইউজ করি সেই শব্দটা কিন্তু আমাদের নয়, এটা আমাদের একদম এই পূর্ব বাংলার আদি বাসিন্দা যারা, সেই সাঁওতাল মুন্ডাদের শব্দ, তাদের শব্দ আমরা ধার করেছি। তালের ডোঙা দেখার পর একটা ছোট্ট নৌকো, যে নৌকোটা একটা অদ্ভুত সুন্দর দেখতে, তার অদ্ভুত সুন্দর শেপ, ছোট্ট 10 ফুটের লম্বা একটা নৌকো, মাছ ধরার কাজে ব্যবহার হয়। সুবর্ণরেখা নদীতে, মেদিনীপুরের সুবর্ণরেখা নদী যেখান দিয়ে গেছে, নয়াগ্রামের ওই সব জায়গায় এই নৌকো দেখতে পাওয়া যায়। এটাকে ওরা বলে ডুঙ্গি। আসলে এটা কখনোই ডুঙ্গি নয়, এটা অবশ্যই একটা নৌকো। মানে ডুঙ্গি বা ডোঙ্গা বা ডিঙ্গি, এগুলো ডিঙ্গি হতে পারে, কিন্তু কখনোই এটা ডোঙা গোত্রীয় নয়। আসলে এর পেছনে একটা ইতিহাস হয়তো আছে, লুকিয়ে আছে। হয়তো এই নৌকোটা আমাদের দেশীয় নৌকো নয়, এর বানানোর টেকনোলজি একটু অন্যরকম। আমার মনে হয় কেন জানি না, এই নৌকোটা পর্তুগিজদের কোনো একটা নৌকোর মতো করে বানানো। আমরা জানি যে সুবর্ণরেখা ওই চত্বরে, মানে মেদিনীপুর অংশে একটা সময় পর্তুগিজরা ছিল, ফলে তাদের থেকে আমরা যে সেই টেকনোলজি ধার করিনি তা বলা যায় না। এই প্রসঙ্গেই এই কথাটা বললাম এই কারণেই যে আজকের নৌকোকে দেখে আমরা ইতিহাসের সন্ধান করতে পারি, ইতিহাসে কি ধরনের নৌকো ছিল তা একটা বোঝার চেষ্টা করতে পারি। বহুল প্রচলিত নৌকো শালতি। শালতি খুব আমরা সাধারণভাবে বলি অনেক, এইখানে শালতি আছে, ওখানে শালতি আছে। আসলে ছোট নৌকোকে অনেক সময় শালতি বলা হয়। এই যে শালতির কথা দেখছেন, সেই শালতি দক্ষিণ 24 পরগনার জয়নগর, বারুইপুর, সোনারপুর এই সব অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেখানে অনেক ছোট ছোট খাল আছে, সেই খাল দিয়ে এই রকম নৌকো, শালতি নৌকো মাল পরিবহন করে। এটা এই ওপরের যে ছবিটা দেখছেন সেটা তো আজকের ছবি,
মানে আজকের ছবি মানে তাও 15-20 বছর আগের ছবি। এক বছর আগেও আমি গেছিলাম, এখনো আছে এই জাতীয় নৌকো। যাই হোক, নিচের যে ছবিটা দেখছেন সেটা কিন্তু আজকের নয়, সেটা বহু পুরনো। সম্ভবত এই ছবিটা আমাদের কালীঘাটের গঙ্গার আশেপাশের পিলগ্রিমেজের নৌকো, এটাও সেই সালতি। সুতরাং আজকের সালতি আর তখনকার সালতি একই রকম প্রায় ছিল। নৌকোর নাম পাউকিয়া। এও অদ্ভুত ভাবে তার বানানোর কৌশল। আমরা জানি যে আমাদের বেশিরভাগ নৌকো খোল গড়ন হয়, মানে আগে মোচার খোলের খোলটা তৈরি হয়, নৌকোর খোলটা তৈরি হয়, তার ভেতর তারপর তার পাঁজর বসানো হয়, মানে বাঁক বরাস এইগুলো দিয়ে স্কেলিটনটা বসানো হয়। এখানে খুব সুন্দরভাবে স্কেলিটনকে বোঝা যাচ্ছে। এইগুলো হলো বাঁক, এই নিচেরটা হলো বাঁক, আর এইগুলোকে গোছা বা বরাস বলা হয়। এইটা পাউকিয়া একটা নৌকো। পাউকিয়া নৌকো তলাটা চ্যাপ্টা, ধারটা এরকম ভাবে উঠে গেছে, সামনের দিকটাও চ্যাপ্টা। এই নৌকো মেদিনীপুরের ময়না অঞ্চলে দেখতে পাওয়া যায়, এগরা অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং দীঘা চত্বরে দেখতে পাওয়া যায়। তবে এই 3 জায়গার কথা বললাম, 3 জায়গার নৌকোর মধ্যে আকারের প্রভেদ আছে। আমরা জানি দীঘার মতো জায়গায় যেখানে সমুদ্র, যেখানে অনেক ঢেউ, সেখানে মাথাটা অনেক বেশি উঁচু হয়, আর এগরার নৌকো অতটা উঁচু নয়। আমরা চলপানসি বেলঘরিয়ার কথা জানি, এটাও পানসি, এটা কিন্তু কলকাতার পানসি। কোন পানসি জানেন? এই পানসি দিয়ে একসময় খিদিরপুর ডক থেকে নুন বিভিন্ন গোডাউনে আসতো। কাশীপুর চত্বরে যেসব গোডাউন ছিল সেইখানে খিদিরপুরের ডক থেকে জাহাজ থেকে নুন নিয়ে বিভিন্ন জায়গায় নুন সাপ্লাই করত। এই নৌকো আর এখন নুন বয় না, এই নৌকো এখন গঙ্গার যে পলি সেই পলি তোলে। কোথায় বানানো হয় শুনলে একটু অদ্ভুত লাগবে, হাওড়ার একটা জায়গা ঘুষুরি, সেখানে বিজয়বাবু শ্যামবাবুদের কারখানায় এক সময় প্রায় 200-250 জন মিস্ত্রি কাজ করত, তারা এই নৌকো বানাতো। এই নৌকোগুলোর ক্যারিং ক্যাপাসিটি 2000 থেকে 3000 মন। 1 মন মানে প্রায় 40 কেজি। বেশ বড় এই নৌকো। আজ নুনের পরিবর্তে সে গঙ্গার মাটি বা পলি বা বালি তুলছে। এই পানসি ছাড়াও আউটরাম ঘাটের কাছে একটা ছোট নৌকো দেখতে পাওয়া যায়, হয়তো লক্ষ্য করেছেন অনেকে। কলকাতায় যারা একটু ঘুরতে যান গঙ্গায়, তারা ওই সব জায়গায় ওই নৌকো করেই ঘোরেন। এই নৌকোরই সেটা ছোট রূপ, সেটাকেও ওরা পানসি বলে। আসলে এই পানসি শব্দটা খুব গোলমেলে। পানসি এক এক জায়গায় এক এক রকম। উত্তরবঙ্গের রসিকবিল অঞ্চলের পানসি একটা ছোট্ট নৌকো, আবার চলপানসি বেলঘরিয়া বলতেই বোঝানো হয় একটা ছোট নৌকো, যেটাকে আমরা ভাড়া করে নিতে পারি এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য। অর্থাৎ সেটা একটা ওয়াটার ট্যাক্সি, যাতে করে আমি এই ঘাট থেকে ধরুন আড়িয়াদহ যাব, মানে বাগবাজার ঘাট থেকে আড়িয়াদহ যাব বা ব্যারাকপুর যাব, সেই নৌকোটাকে একদম ভাড়া করে নেওয়া। কিন্তু যে নৌকোটা একটা ঘাট থেকে আর একটা ঘাটে নির্দিষ্ট সময় অন্তর যায় তাকে আমরা বলি খেয়া। এই খেয়া নৌকো এক এক জায়গায় এক এক রকম। মূলত সেখানকার নৌকো যেটা ওই কাজে ব্যবহার হচ্ছে তাকে আমরা খেয়া বলি। সেই নৌকো, খেয়া নৌকো একটা পানসিও হতে পারে, সেটা একটা পাউকিয়াও হতে পারে, একটা বাছারিও হতে পারে। সুতরাং খেয়া যে কোনো নৌকোই হতে পারে, সে যখন সেই পারপাসটা সার্ভ করছে তখন তাকে আমরা বলি খেয়া। আজ থেকে বছর 10 আগে এই নৌকোর শেষ দেখা পেয়েছিলাম বাগবাজার ঘাটে। এখন আর এই নৌকো এখানে নেই। নৌকোটার নাম অদ্ভুত, খোড়ো কিস্তি। খোড়ো মানে খড়, খড় থেকে এসছে, আর কিস্তি শব্দটা লোকালি ইউজ হয় কস্তি থেকে। কস্তি অ্যারাবিক শব্দ। হঠাৎ করে একটা নৌকোকে আমরা কেন যে খোড়ো কিস্তি বললাম ভাবলে অবাক লাগে। আসলে নৌকোটার ভেতরে যদি ডুব দেওয়া যায় তাহলে বোঝা যাবে এই নৌকোটা একটা সাংঘাতিক ইতিহাসের একটা সাংঘাতিক নৌকো।
এই নৌকোর গড়ন কৌশল স্কেলিটন বিল্ট, মানে আগে পাঁজর বসিয়ে দেওয়া হয়, আগে স্কেলিটন তৈরি হয়, তারপর তার গায়ে তক্তা বসানো হয়। একটু ভিন্ন ধরনের। আমি আগে বলছিলাম না আমাদের দেশীয় নৌকো সবসময়, আমাদের ডিঙি নৌকো বা বাংলার যে প্রযুক্তি সেটা হলো আগে খোল তৈরি, তারপর ভেতরে স্কেলিটনের রিবগুলো বসানো হয়। আর এই নৌকোটা ঠিক উল্টো। যদি দেখি এই নৌকোটা কার নৌকো, কোথা থেকে কোথায় যায়, তাহলেই বুঝতে পারবো। নৌকোটা গেঁওখালির নৌকো। গেঁওখালি মানে গেঁওখালি জানেন হয়তো, ওই দিকটায় মেদিনীপুরের মহিষাদলের পাশে গাদিয়ারা, গেঁওখালি, নূরপুর নদীর 3 কর্নারের 3টে জায়গা। এই গেঁওখালিতে খাঁড়াদের বাড়ি, খাঁড়া এবং আরো অনেকে, তাদের এই নৌকো, সেইগুলো সুন্দরবন থেকে খড় নিয়ে কলকাতার বিভিন্ন ঘাটে আসতো এই খড় সাপ্লাই দেওয়ার জন্য। একটা সময় আমাদের এখানে অনেক খাটাল ছিল, একটা সময় এখানে একটা সময় না, এখনো আছে, কুমোরটুলিতে খড়ের ব্যবহার আছে, কিন্তু যাই হোক এখন খাটাল তো নেই, ফলে এত আর ব্যবহার নেই। তাছাড়া রাস্তা হয়ে গেছে, লরি করেই যা জিনিস চলে আসে, তাতে আর নৌকোর দরকার কি। ফলে এই নৌকো তার কাজ হারিয়েছে। ফলে এই নৌকোকে ভেঙে এখন অন্য নৌকো বানানো হচ্ছে। এই নৌকো কেউ আর আপনারা দেখতে পাবেন না, শেষ হয়ে গেছে। অর্থাৎ একটা ইতিহাস, একটা টেকনোলজি, সেই টেকনোলজিটা আজ থেকে 10 বছর আগেও যা ছিল আজ কিন্তু নেই, একদম চোখের সামনে দিয়ে হারিয়ে গেল। এই নৌকো যারা দেখেছেন হয়তো ছোটবেলায়, তারা জানেন যে নিজে এগিয়ে আসতে পারতো না। এর কোনো মানে এত খড় নেওয়ার পর তার নড়াচড়া করার কোনো ক্ষমতাই ছিল না। তখন একটা ছোট্ট নৌকো তাকে টেনে নিয়ে আসতো। সেই ছোট্ট নৌকোটার ক্ষমতা ছিল এই পেট মোটা একটা নৌকোকে টেনে নিয়ে আসার। সেই নৌকোটার নাম ছোট। ছোট, ঝুমঝুমির ছোট। ঝুমঝুমি হলো শ্যামপুরের ঝুমঝুমি। সেই ছোট আজ আর নেই। পরবর্তীতে সেই ছোটের বদলে মোটর লঞ্চ, বড় বড় লঞ্চ এই খড়ের নৌকোগুলোকে টেনে আনতো বাগবাজার বা অন্যান্য ঘাটে। ফলে ছোটের পরিবর্তে একটা সময় লঞ্চ, তারপরে এই নৌকোরই তো আর দরকার হলো না। ফলে এর টেকনোলজি সমস্ত কিছু হারিয়ে গেল সেই সব মাঝি মাল্লারা। খড়কিস্তির পাশাপাশি গেঁওখালির আর একটা নৌকো, এটাকে বলা হয় সুলতানি। সুলতানি নৌকো অদ্ভুত দেখতে, মানে তার গড়ন কৌশল অদ্ভুত। এও স্কেলিটন বেল্ট। এর একটা পাল থাকে অদ্ভুত দেখতে। এই পালটাকে বলা হয় লাগসেল, LUG। একটা 4 চৌকো পাল নয়, ওপরের দিকটা কাটা একটা পাল। আর এর যে হাল, সেটাও পেছনের সাথে লাগানো। অদ্ভুত দেখতে, অদ্ভুত তার কাজ। এই নৌকোটাকে মেদিনীপুরের অন্য অঞ্চলের লোকরা বা আমাদের হাওড়া জেলা বা হুগলি জেলার লোকরা বা দক্ষিণ 24 পরগনার লোকেরা এই নৌকোটাকে নৌকো বলে না, বলে জানেন, এটাকে বলে বোট, বলে মেদিনীপুরি বোট। এখন একটা নৌকো সে পালে চলে, দাঁড় টেনে চলে, তাকে হঠাৎ করে মেদিনীপুরি বোট বলে দেওয়ার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আসলে সেই ষড়যন্ত্রটা কিচ্ছুই নয়। মানুষের কাছে, এই দক্ষিণ 24 পরগনার লোকেদের কাছে, হাওড়ার লোকেদের কাছে এই নৌকো তাদের পরিচিত নৌকো নয়। এই নৌকোর অবয়ব, এই নৌকোর চলন এর একদমই আলাদা। সেই জন্য অনেকটা যেন ফরেন অরিজিন, বিদেশি একটা ভাব আছে। সেই জন্য তাকে নৌকো তকমা দেওয়া হয়নি, বলা হয়েছে সে আমাদের নৌকো হতেই পারে না, সে বোটই হবে। আসলে যেখানটার কথা বলছি সেই জায়গাটা আমরা জানি গঙ্গার মুখ, মানে একটা সময় তাম্রলিপ্ত বন্দর ছিল। এই তাম্রলিপ্ত বন্দরকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বহু জাহাজ এখানে ঢুকেছিল। তাদের টেকনোলজি দিয়ে তাদের নৌকো মেরামত করার হয়তো প্রয়োজন পড়েছিল, হয়তো না, অবশ্যই প্রয়োজন পড়তো। ফলে সেই টেকনোলজিকে রপ্ত করে
আহ, এখনো একটা নৌকো বা দুটো নৌকো বানানো হয়। তার একটা হলো সুলতানি, এই সামনের যে নৌকোটা সেইটা, আর একটা হলো আগের নৌকোটা ফরকিস্তি। সুতরাং দুটো নৌকো ইতিহাসের, আমি বলতে পারি তাম্রলিপ্তর সময়ের নৌকো, হয়তো তাম্রলিপ্ত সময়ের নৌকো তার ইতিহাস এখনো বয়ে নিয়ে চলেছে। সুন্দরবনের আরেকটা নৌকো ধোলাই, অদ্ভুত তার নাম, ধোলাই নৌকো, বিশাল নৌকো। এই নৌকো এখন বানানো হচ্ছে প্রায় 40,000 ইট নিয়ে যাওয়ার জন্য। কিছুদিন আগেই আমি নৈহাটি, মানে বসিরহাটের নৈহাটি চত্বরে সংগ্রামপুরে এদের বানানো হয়, অনেক মিস্ত্রি আছে তারা বানায়, তারা বানাচ্ছে এই 40,000 ইট বহনকারী বিশাল আকারের নৌকো ধোলাই। মালো একটা সম্প্রদায়, যারা মল্ল বর্মন, যারা জেলে, তাদের বানানো নৌকোটা তারা নাম দিয়েছে বাছারি। অন্য লোকরা সেই বাছারিকে বলে মালো বাছারি। অর্থাৎ সেই মালো সম্প্রদায়ের জেলেরা যখন মাছ ধরতে যায় যে নৌকো নিয়ে, সেই নৌকোটার নাম মালো বাছারি। অদ্ভুত দেখতে, অদ্ভুত সুন্দর এর গড়ন। দুদিকে দুটো ছোট্ট গলুই থাকে। গলইটা জানি না, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে গলুই বলে একটা শব্দ। আসলে গলুই আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের মধ্যে, পশ্চিমবঙ্গের নৌকোর মধ্যে গলুই তেমন ভাবে প্রকট নয়। এই গলই একদমই বাংলাদেশি একটা ক্যারেক্টার। দুদিকে দুটো মাথা, একটু বেশি ম্যাসিভ মাথা, সেই মাথাতে বিভিন্ন তক্তাগুলো এসে জড়ো হয়। এই জড়ো হওয়ার পদ্ধতি একটা সময় মিডিভাল টাইমে ইউরোপে ছিল। হ্যাঁ, ওরা এটাকে বলতো হাল্ক প্ল্যাঙ্কিং, HULK। সেই প্ল্যাঙ্কিং কিন্তু আমরা এখনো ধরে রেখেছি। এখনো আমাদের দেশীয় নৌকো সেই হাল্ক প্ল্যাঙ্কিং এই বানানো হয়। মানে স্ক্যান্ডিনেভিয়ার লোকরা, ইউরোপিয়ান লোকরা তাদের নিজের ইতিহাস খোঁজার জন্য আমাদের এই নৌকোর দিকে তাকাচ্ছে। অদ্ভুত একটা নৌকো সুলতানি। আমি আগে বললাম যে পালে চলে সেই সুলতানি, এখন সেই সুলতানি আর পালে চলে না। বছর 5-6 আগে সে তার পাল হারিয়ে ফেলেছে। এখন লোকজনরা বলে অত পাল ফাল দিয়ে কি হবে, একটা ইঞ্জিন বসিয়ে নিলেই খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব। ফলে সে দুমদাম আওয়াজ করে কি সুন্দরভাবে কত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে গেছি এই পালের সাথে গান ছিল, ভাটিয়ালি গান। এই আওয়াজে, যে এই ভটভটির আওয়াজ, যে মোটরের আওয়াজ, তাতে ভাটিয়ালি গান সম্ভব নয়। ফলে পাম্প তো বসলো খুব জোরে, দ্রুত গতিতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে গেলাম, কিন্তু সেই সাথে আমরা আমাদের ভাটিয়ালি গানের সুরকে কোথায় যেন কেটে ফেললাম। বলাগড় একটা জায়গা, বলাগড় অদ্ভুত। বলাগড় হুগলি জেলার একটা গ্রাম। শ্রীপুর, আরো প্রমিনেন্টলি বলতে গেলে শ্রীপুর তার জায়গা। শ্রীপুরের রাজবংশীপাড়া, চাঁদরা কলোনি, এইখানে নৌকো বানানো হয়। কেমন ভাবে জানেন? ঘরে ঘরে নৌকো বানানো হয়। যে যার ঘরের উঠোনে নৌকো বানিয়ে, বা আম গাছ তলায় বা বাঁশঝাড়ের নিচে নৌকো বানিয়ে ঘরের সামনে সাজিয়ে রেখে দেয়। লোকে জানে যে বলাগড়ে গেলেই আমি নৌকো পাবো। গেলে সেখানে তার পছন্দসই ইচ্ছে মতো নৌকোটাকে কিনে নেয় দরদস্তি করে, তারপর বলে যে আমায় ওখানে পৌঁছে দেবেন। গঙ্গার মাধ্যমে সেই নৌকো তার অরিজিনাল ডেস্টিনেশনে পৌঁছে যায়। বলাগড় একটা জায়গা যেটা অনলি কমার্শিয়াল বোট বিল্ডিং সেন্টার, অনেকটা ঠিক আমাদের এখানের কুমোরটুলির মতো। একটু অন্য কথায় যাই, যে আমরা জানি যে আগে যখন প্রতিমা বানানোর দরকার হতো, তখন আমরা সেই কুমোরদেরকে নিয়ে আসতাম, বা যে পালঙ্ক বানানো হতো সেই মিস্ত্রিকে ডেকে এনে আমরা ঘরে সেই পালঙ্ক বানাতাম, বা সেই দুর্গা প্রতিমা বা প্রতিমা বানাতাম। পরবর্তীকালে এরম ভাবে কিছু জায়গা তৈরি হলো যেখানে নৌকো রাখা রয়েছে, গিয়ে পছন্দসই করে পছন্দ মতো কিনে আনা যায়। আবার
ঠিক যেমন একটা বাজারে গেলে একটা পালঙ্ক পছন্দ করে নিয়ে চলে এলাম, বা কুমোরটুলিতে গেলাম, একটা কোন ঠাকুরটা বেশি ভালো, কোন সরস্বতীর মুখটা ঠিক আছে, তাকে দেখে পছন্দ করে নিয়ে এলাম। এটা পরবর্তীকালের। সুতরাং কমার্শিয়ালি বলাগড় একটা জায়গা হলো অনেক পরবর্তীকালে, কিন্তু কবে হলো এইটা নিয়ে একটা সংশয় থেকেই যায়। আমি অন্তত বলতে পারি যে বলাগড়ের 6 থেকে 7 জেনারেশন এরা নৌকো বানাচ্ছে, মানে আজ থেকে 150 বছর তো কম করে, 150 থেকে 200 বছর ধরে নেওয়াই যায় তারা ওখানে নৌকো বানাতো। তার আগে কি হতো? আসলে যদি জায়গাটা দেখি, যে বলাগড়, সেটা হলো সপ্তগ্রামের পাশে। সপ্তগ্রামে একটা সময় মধ্যযুগে জাহাজ আসতো, বড় বড় নৌকো আসতো, সেই সব মেরামতির কাজের দরকার হতো, ফলে সেখানে কিছু মিস্ত্রি থাকতেই হবে। পরবর্তীকালে সেই মিস্ত্রিরাই হয়তো তাদের ঘরে নৌকো বানিয়েই এরম ভাবে রেখে দিত, লোকে কিনে নিয়ে যেত। অর্থাৎ সপ্তগ্রাম কেন্দ্রিক বলাগড় আমার মনে হয়। আগের যে নৌকোটার ছবি দেখলাম সেটা বলাগড়ের বালি তোলার নৌকো। আমরা আর একবার ফিরে তাকাই, একটু ভালো করে লক্ষ্য করুন, নিচের দিকটা প্রদীপের মতো নৌকোর প্রতিটা নিচের তক্তাগুলো যেন একটার গায়ে আর একটা লাগানো, খুব স্মুথ, মানে এটা একদম চামচের মতো প্লেন, পেছন দিকটাও প্লেন, ওপরে তো তার উপর স্কেলিটনের বাঁক গোছা বসেছে। কিন্তু এই নৌকোটা অদ্ভুত তার গড়ন, একটার উপর আর একটা তক্তা চাপিয়ে দেওয়া আছে। যদি টেকনোলজিক্যালি ধরে নিই, এই নৌকোটা এই আগের নৌকোটার থেকেও পুরনো টেকনোলজিতে। অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলি, যে দুটো কাগজকে জোড়া দেওয়ার জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো একটার গায়ে আর একটাকে ওপরে চাপিয়ে দেওয়া। দুটো কাগজ, দুটো A4 সাইজের পাতাকে পাশাপাশি জোড়া ভীষণ কষ্টকর। আমাদের বলাগড়ের এই নৌকোটায় সেই পাশে পাশে জোড়া হয়েছে, মানে ভীষণ কষ্ট করে জোড়া হয়েছে। আর এই নৌকোটা অত কষ্ট করে জোড়া হয়নি, তার মানে টেকনোলজিক্যালি এটা অনেক বেশি পুরনো। আরো মজার হলো নিচের অংশটা দেখুন, একদম নিচের থেকে একটু ওপর পর্যন্ত একভাবে গড়ন, তারপর এইখান থেকে এই ওপর পর্যন্ত আর এক রকমের গড়ন। এই নিচের অংশটার গড়নকে বলা হয় রিভার্স ক্লিঙ্কার। বলি এই কারণেই রিভার্স ক্লিঙ্কার, যে ঠিক এর উল্টো পদ্ধতিতেই ভাইকিংরা 11th সেঞ্চুরি 800 AD টু 1200 AD পর্যন্ত ওরা যে নৌকো বানাতো, ভাইকিং শিপ, স্ক্যান্ডিনেভিয়া, ইউরোপের উত্তরের দিকের একচ্ছত্র আধিপত্য যাদের ছিল, যে নৌকোর টেকনোলজিকে ভর করে, সেই নৌকোর যে টেকনোলজি ছিল, মানে যেভাবে তক্তা গড়ন হতো, সেটা হলো একটা তক্তার বাইরের দিকে আর একটা তক্তা লাগানো হতো। আর আমাদের এই যে নৌকোটা দেখতে পাচ্ছেন, নিচের অংশটা ঠিক উল্টো, মানে একটা তক্তার ভেতরে অন্য তক্তাটা বসিয়ে দেওয়া হয়। সেটা শুধু নিচের পোর্শনটা, এইখান থেকে এই পর্যন্ত। তারপর কিন্তু একটু অন্য পদ্ধতি, এই ওপরের অংশটা ভাইকিংদের টেকনোলজি। অর্থাৎ একটা নৌকোতে অদ্ভুতভাবে ভাইকিংদের টেকনোলজিও রয়েছে, আর তার উল্টো টেকনোলজিটাও রয়েছে। এইবার যদি আমি ইতিহাসকে বোঝার চেষ্টা করি, ধরুন যাজপুর থেকে পাওয়া একটা 11th সেঞ্চুরির একটা মন্দির গাত্র থেকে একটা পাথরে খোদাই নৌকো পাওয়া গেছিল, সেটা ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে রাখা আছে। সেইখানে যে নৌকোটা পাওয়া গেছে, সেখানে তার যা অবয়ব, সেটা হলো এই যে সামনের নৌকোটা, তার ঠিক নিচের অংশটা, ওপরের অংশটা ছিল না। পুরীর মন্দির গাছেও ঠিক এই রকম একটা নৌকো আছে, যার ঠিক নিচের অংশটা রয়েছে, ওপরের অংশটা নেই। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি 12th সেঞ্চুরি এডি পর্যন্ত আমাদের ওপরের অংশটা ছিল না, শুধু এই নৌকোর নিচের অংশটা দিয়েই কাজ চালানো হতো। অর্থাৎ 1200-র পর এই যে আজকে 800 বছর, গত 800 বছরে ওপরের যে যে 3-4টে তক্তা দেখতে পাচ্ছি, সেইটাকে জোড়া হয়েছে। অর্থাৎ
এই গত 800 বছরে তক্তা জুড়তে, এই 4খানা তক্তা জুড়তে 800 বছর লেগেছে। একটা তক্তা জুড়তে সময় লাগে 200 বছর। ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে মিস্ত্রিরা দেখলো এইটা দিয়ে চলছে। আসলে সবসময় মনে হয় নৌকোকে আরো বেশি বড় করতে হবে। আপনি যেমন চান আপনার একতলা বাড়িকে দোতলা করতে, দোতলার পর তিনতলা, দুটো ঘরের পর তিনটে ঘর করতে, সেরকম ভাবে প্রতি নৌকোই সবসময় চেয়েছে আরো বড় করতে, আরো বড় করতে। তাই নিচের অংশ ছেড়ে আরো উঁচু করার চেষ্টা করেছে। ভাইকিংরা 800 থেকে 1200 এডি পর্যন্ত শুধু নিচের পরিমাণের, নিচের তক্তা গড়ন পর্যন্তই এগোতে পেরেছে। তারপর ওরা আর এগোতে পারিনি। আমার ধারণা ওরা আর অ্যাড করতে পারিনি তক্তাগুলো। ফলে আহ, আহ, এই নৌকো তারা ডিসকার্ড করেছিল, তারা আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। এই নৌকোকে ফেলে দিয়ে অন্য ভ্যারাইটির নৌকোতে গেছিল, অন্য টেকনোলজিতে গেছিল। কিন্তু আমাদের এই দেশীয় পাটিয়া নৌকো এখনো বেঁচে রয়েছে, কেননা সে ট্রায়াল অ্যান্ড এরার করে আরো 4টে তক্তা 5টা তক্তা ওপরে জুড়তে পেরেছে। মানে গত 800 বছরে সে তার নিজের আয়তন বাড়াতে পেরেছে, তাই সে বেঁচে আছে। সে তাই লিভিং ট্র্যাডিশন, এখনো সে একটা ইতিহাসের সাক্ষ্য দেয়। 800 বা 12th সেঞ্চুরির আগের নৌকো এবং আজকের টেকনোলজি দুটোর মিশ্রণ ঘটাতে পেরেছে একটা নৌকো, একটা জীবন্ত ইতিহাস। আমি অনেকক্ষণ বলছি, আমি শেষ করার দিকে এগোবো কিছু কিছু কথা শুনিয়ে। এই আমাদের নদী, এই আমাদের বিস্তার, কত রকম জল, হাওর বাওর, বিল, বাঁধ, নদ, নদী, সমুদ্র, সেখানে নৌকো থাকবেই। ন্যাশনাল জিওগ্রাফিকে তোলা 1990 সালের কোনো একটা ছবিতে এইরকম ভাবেই পাল তোলা নৌকো দেখা গেছিল। কিন্তু 1990-95 এর পর আমরা জানি আমরা এর ভেতর ইঞ্জিন বা মোটর বসিয়েছি, ফলে এই পাল আর প্রয়োজন হয় না, আমরা হারিয়ে ফেলেছি এই পাল। আমি আগের ছবিটায় দেখাবার সাথে সাথে বলার চেষ্টা করব, তখনও তো পাল ছিল, তখনও এই হলো ভাটিয়ালি গান। এই আর একটা নৌকো পাল, কত রকমের পাল আছে দেখার চেষ্টা করি। ছিল, এখন আর নেই। আর শুধুমাত্র যে পাল ছিল তাই নয়, পালের সাথে আমাদের সৌন্দর্য বোধ যে ছিল সেটা বোঝা যাচ্ছে। আমরা যখন কাপড়ের ব্যবহার করি, বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করেছি আর তাকে ডেলিবারেটলি ইউজ করেছি। এই নৌকোটার দেখুন মাঝখান দিয়ে একটা কালো রঙের কাপড় গেছে, এই ধারে একটা ব্রাউন, ওই দিকে একটা ব্রাউন। বোঝার চেষ্টা করুন আমাদের সৌন্দর্য বোধ। আমাদের তখন দুটো পাল ছিল, একটা সময় দুটো পাল চলতো। আমি জানি ফারাক্কা চত্বরে ধুলিয়ান অঞ্চলে এরকম ভাবে মানিকচকের গঙ্গায় দুটো পাল থাকতো। সৌন্দর্যবোধ এবং পাল, এসবই ইতিহাস। আজ আর আমরা দেখতে পাবো না, দুর্ভাগ্য আমাদের। পরের জেনারেশনকে আমরা দেখাতেও পারবো না যে এই পাল কত সুন্দর পাল হতে পারে। আমাদের পাল খারাপ ছিল, মানে ছিঁড়ে গেছিল, অনেক দুঃখ কষ্ট তো আছে, আমরা জানি আমাদের দারিদ্র আছে, কিন্তু তবু আমাদের মধ্যে থেকে গান হারিয়ে যায়নি। একটু পুরনো রেফারেন্সের কথাই বলবো। পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, 1st সেঞ্চুরি এডির একটা অজ্ঞাতনামা নাবিকের লেখা, সেখানে নৌকোর কথা আছে, মঙ্গল কাব্যে নৌকোর কথা আছে। বিভিন্ন আমাদের কবিতায়, নভেলে,
সাহিত্যে বিভিন্নভাবে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এইসবের কথা বলেছেন। এই দেবী চৌধুরানী নৌকোতে নৌকোর কথা আছে। আমরা জানি মধুকর বলে একটা বই সুব্রত মুখোপাধ্যায় লিখেছিলেন, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল। সেইটা একদমই বলাগড়ের মিস্ত্রিদেরকে নিয়ে লেখা। দুঃখজনক হলো এতে এত নোভেল আছে, সেখানে এত সাহিত্য আছে, প্রবন্ধ আছে, সেখানে নৌকোর কথা বলা হয়েছে, কিন্তু নৌকোকে তেমন ভাবে বলা হয়নি। নৌকোর ভেতরে কেউ যাওয়ার কথা ভাবেননি। এর মধ্যে ব্যতিক্রম আছে, নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায় অনেক গভীরে গেছিলেন। আর একজনের কথা না বললেই নয়, তিনি হলেন অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ যে পরিবার থেকে উঠে আসা, যে সম্প্রদায় থেকে উঠে আসা, সে তার নৌকোর কথা বলবে, গভীরে সেই নৌকোর কথা আসবে, এটাই স্বাভাবিক। একটু ইতিহাসের দিকে যাব। আমি অনেকটা সময় আমি ব্যয় করে ফেলেছি অলরেডি। যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করার দিকে এগোবো। ইতিহাসের সাক্ষ্য হিসেবে আমি দেখাতে পারি আমাদের মধ্যযুগে অনেক নৌকোর আবয়ব রয়েছে টেরাকোটার মন্দিরে, মানে পোড়ামাটির মন্দিরগুলোতে অনেক জায়গায় এরকম নৌকোর উল্লেখ আছে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ময়ূরমুখী নৌকো তৈরিতে বেশি ব্যস্ত ছিল। ময়ূরমুখী নৌকো কেন হয়েছিল আমি জানি না, কাদের জন্য হয় আপনারা হয়তো ভাবতে পারেন। আমার কাছে কিন্তু এই এতগুলো যে নৌকোর ছবি দেখালাম, সেখানে কোনোটাই কিন্তু ময়ূরমুখ নয়। আসলে নিজের জগতের থেকে বেরিয়ে যেতে চায়, সবাইকার একটা বিলাসিতা থাকে একটা অন্য জগতে পৌঁছানোর। ময়ূরমুখী নৌকো সেই রকমই একটা বিলাসিতার জায়গা। একটা সময় আমরা জানি যে এরকম আবয়ব ছিল যেখানে নৌকোর মাথায় সিংহ এবং অন্যান্য মুখ বসানো হতো। বিষ্ণুপুরের মন্দির গাছে সেই নৌকো, এটা সাধারণ একটা নৌকো, অদ্ভুত তার গড়ন। নৌকো শুধু নয়, জাহাজের কথাও এসছে, সেখানে কামান রয়েছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কামান আছে। হ্যাঁ, এটা একটা বড় জাহাজ। আসলে নৌকো নিয়ে বড্ড আমরা বাঙালিরা মাতামাতি করি। নৌকো এমন একটা জায়গা আমাদের শিকড় সংস্কৃতির মধ্যে এমন জায়গায় পৌঁছে গেছে, সেই জন্যই হয়তো একটা দলের সিম্বল হয়, নির্বাচনী প্রতীক নৌকো। আমরা জানি বাংলাদেশের আওয়ামী লীগের সিম্বল নৌকো। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকোয় ভোট দিন। খুব সুন্দর, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে গেলে নৌকোই ভরসা। অন্যদিকে আমাদের খুব পুরনো একটা কলকাতার ক্লাব মোহনবাগান, তাদের সাথে যদিও জলের তেমন সম্পর্ক নেই, তবুও তারা নৌকোকে তাদের সিম্বলের মধ্যে রেখেছে। নৌকো নিয়ে অনেক বই লেখা হয়েছে, তার মধ্যে না বললেই নয় একটি হলো অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। নৌকোকে অনেকভাবে ব্যবহার করা হয়েছে সিনেমাতে। আমরা একটু দেখে নেব এটা, অপুর সংসারে কিভাবে নৌকো এসছে। সত্যজিৎ রায় নৌকোকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন। শব্দটা ভীষণ ক্ষীণ।
হুম, নৌকোকে যে ব্যবহার করা যায়, এই সত্যজিৎ রায় অদ্ভুতভাবে সেটা বোঝানোর চেষ্টা করেছেন অপুর সংসারে। ঋত্বিক ঘটকের কথা না বললেই নয়। অপূর্ব গানের মূর্ছনা। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমরা ঋত্বিক ঘটকের ব্যবহার দেখলাম নৌকোকে, ভাটিয়ালি গানের ব্যবহার দেখলাম। আমরা জানি বাইচ খেলা নৌকোর একটা খুব বড় উৎসব, কেরালার নৌকো বাইচ। কয়েকশো লোক সেখানে উঠে বাইচ খেলে, আমরা খুব জানি এদের কথা। এইটাই হলো আমাদের কেরালার বাইচ খেলা। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বাইচ খেলা হয়, সূর্যবেরিয়ার বাইচ খেলা হচ্ছে, এখনো হয়, তার সাথে এই গানও জড়িত। নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গান একদমই সারি গান, বাইচ খেলার গান। যাদের কথা না বললেই নয় তাদের কথা একটু বলবো আমি, অনেক দীর্ঘসূত্রিতার জন্য মানে অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই বোট মেকার্স কারা? নদীর ধারে যেখানে নৌকোর ব্যবহার, সেখানেই মিস্ত্রিরা আছে। এই মিস্ত্রিরা কোনো সম্প্রদায়ের নয়, এই মিস্ত্রিরা যে কোনো সম্প্রদায়ের হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিম্নবর্গীয়। এই শিক্ষা, এই অর্জনটা হয় গুরু শিষ্য পরম্পরা। মানে আমরা তো জানি কুমোররা বংশ পরম্পরায় কুমোর, কিন্তু বংশ পরম্পরায় কেউ বোট মেকার নয়, বোটের মিস্ত্রি নয়। এখানে একজন মিস্ত্রি আর একজন তার শিষ্য তৈরি করে, একজন গুরু তার আর একজন শিষ্যকে হাতে ধরে নৌকো বানানো শেখান, সে পরবর্তীতে নৌকো বানানো, সেও একদিন গুরু হয়। অর্থাৎ এখানে কোনো কাস্ট বেসড অকুপেশন নয়, এখানে যে কোনো সম্প্রদায়ের লোকরাই এখানে আসতে পারে। একটা সময় হিন্দুদের মধ্যেই এটা বেশি রপ্ত ছিল, তারা নৌকো বানাতো। বর্তমান প্রজন্মের মধ্যে মুসলিমরাও এই নৌকো পেশার মধ্যে আসছে, তারা নৌকো বানাচ্ছে। যেখানেই নদী, যেখানেই নৌকোর ব্যবহার, সেখানেই নৌকোর মিস্ত্রিও আছে। নৌকোর মিস্ত্রি ছোট নৌকো থেকে বড় নৌকো বানিয়ে চলেছে,
বিভিন্ন জায়গায় এই সব লোকেরাই মিস্ত্রি। এরা মূলত তিয়র অথবা নমশূদ্র। নৌকোর সাথে সম্পর্ক অন্য রকমের। একজন নৌকোর মিস্ত্রি, তিনি যখন নৌকো বানান, তিনি একটা প্রাণ প্রতিষ্ঠা করেন, তার চোখ দেওয়া হয়, তাকে ঘিরে আচার অনুষ্ঠান হয়, তার মাথা সিঁদুর পরানো হয়, তাকে জলে নামিয়ে দেওয়ার আগে বলা হয়, তুই এগিয়ে যা, গিয়ে আমার সম্পদ নিয়ে আয়। কখনো এই নৌকো ছেলে নয়, কখনোই সে ছেলে নয়। এই নৌকো সবসময় স্ত্রীলিঙ্গ, সবসময় সে মেয়ে। কখনো সে মা, কখনো সে মেয়ে। সে সমুদ্রে যায়, সে নদীতে যায়, সে অর্থ উপার্জন করে নিয়ে আসে। আমাদের পরিবারের সম্পদ সেই মেয়ে। সেই মেয়েকে আগলে রাখে তার পরিবার। এই নৌকোকে ঘিরে যে পরিবার বেঁচে থাকে, তাদের কাছে এই নৌকো একটা সম্পদ, খুব বড়, খুব বড় সম্পদ। সেই জন্য এই সম্পদকে কেউ কেউ তার লক্ষ্মী হিসেবে পুজো করেন। সেই জন্যেই লক্ষ্মী পুজোতে দেখবেন কখনো কখনো থোর মানে কলা গাছের কাণ্ডটা কেটে সেটাকে রাখা হয় পুজোর জন্য। অর্থাৎ নৌকো সেখানে ধনের আধার, লক্ষ্মী। শেষ করবো এই বলে যে নৌকো ঘিরে আমাদের ভাব ভালোবাসা আছে, ছিল, থাকবে, কিন্তু আমরা যত্নবান নই। 2014 সালে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের তখনকার মন্ত্রী ছিলেন ডক্টর উপেন বিশ্বাস। তার তত্ত্বাবধানে, তার ইচ্ছেতে, তার আগ্রহেতে এই নৌকোর মিউজিয়াম তৈরি হয় কাঁকুরগাছির কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে 46খানা নৌকোর মডেল রাখা হয়েছে, ছোট ছোট মডেল, যা আমাদের দেশের, আমাদের বাংলার সম্পদ। হারিয়ে যাওয়া বা হারাতে বসা নৌকোর যদি দেখার ইচ্ছে হয়, এখনো ওই কাঁকুরগাছির হেরিটেজ বোটস অফ বেঙ্গল গ্যালারিতে গেলে আপনি দেখতে পাবেন। সেই নৌকোর গ্যালারি এই রকম, একটা মাঝখানে নৌকো রয়েছে এবং ধারে ছোট ছোট নৌকো। আমি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি গত 23 বছরের আমার গবেষণার বিষয়কে নৌকো ঘর নামে একটা ব্লগ তৈরি করেছি। সেখানে লিখে রাখার চেষ্টা করছি কি দেখেছি, কি করেছি। এই মুহূর্তে যেটা করছি সেটা হলো নৌকোর মডেল বানাবার চেষ্টা করছি। ঘরে বসে বসে এই জাতীয় নৌকো বানাচ্ছি, যেগুলো একদম সাইন্টিফিক মডেল। মানে এটা কোনো ক্রাফটস ওয়ার্ক নয়, এটা সাইন্টিফিক মডেল, টু দা স্কেল মডেল। একটা বড় নৌকোকে ঠিক যেভাবে বানানো হয়, যা যা জিনিস থাকে, ঠিক সেইগুলোই আমি এই নৌকোর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আগের নৌকোটা বেতনাই, এটা কাইলে বাছারি, বোট রেসের নৌকো। এই নৌকো বাংলাদেশের নাম সাম্পান। সাম্পানের পেছন দিকটা অদ্ভুত ভাবে কেটে থাকা সাম্পান। আমি শেষ করব এই বলে যে আমাদের নৌকো অনেক রকমের ছিল, অনেক রকমের নৌকো আছে, এখনো আছে, তবে জানি না আর কতদিন থাকবে। নৌকো ঘিরে যে ভাব ভালোবাসা, সেইগুলোও রয়েছে। আমাদের প্রত্যেকটা নৌকো, আমাদের যার যে মাঝি মাল্লা, তাদের কাছে সেই তাদের ছোট্ট নৌকোটাই ময়ূরপঙ্খী নৌকো, মানে একটা শখের নৌকো। তার মাথা আছে, সে ভেসে যায়, সে এলিগেন্ট, অনেক কিছু। তার খুব স্বাদ আহ্লাদের জায়গা এই নৌকো, সে যত ছোটই হোক না কেন, যত ভাঙাই হোক না কেন। হ্যাঁ, আমার বক্তব্য এখানে শেষ।
অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদের, যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন, এই নৌকোর গল্প সবাইকে শোনাবার যে সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানি অনেকের কাছে অনেক প্রশ্ন থাকবে, জানি না আমার পক্ষে সম্ভব কিনা সবাইকার উত্তর দেওয়া, তবে আমাকে যদি কেউ পরবর্তীকালে বা আমার মোবাইল নাম্বার নিয়ে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি মনে হয় সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক কোয়েশ্চেন এসছে, আমি কি দু একটা বলার সময় পাবো? আচ্ছা, এখানে আমার চেনা পরিচিত অনেক লোকই দেখছে। তাপসদা জিজ্ঞেস করেছেন সাম্পানের কথা, সাম্পান সাউথ ইস্ট এশিয়া। আসলে সাম্পান একটা শব্দ তাপসদা, অদ্ভুত একটা নৌকো। শ্যামল মিত্রের সেই গানের কথা ধরেই আমি বলি, সাম্পান পুরো পূর্ব দক্ষিণ পূর্ব ভারতের, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় সাম্পান দেখতে পাওয়া যায়। আমার মনে হয় এই সাম্পানের সাথে চাইনিজ একটা রিলেশন আছে। এই চাইনিজ রিলেশনটা এই কারণেই বলছি যে তার যে গড়ন কৌশল, তার যে অবয়ব, তার নাম, এই সমস্ত কিছুর সাথে সাউথ ইস্ট এশিয়ার একটা লিঙ্ক আছে। আর আমি যদি ইতিহাসের দিকটা দেখি, অদ্ভুত এই সাম্পান, সাম্পান কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় যদি লক্ষ্য রাখি, সাম্পানের পেছনের দিকে দুটো কি বলবো, ওটা দাঁড় থাকে, পেছনের দিকে দুটো দাঁড়, ঠিক দাঁড় বলবো না, ওটাকে আমি হালই বলবো, দুদিকে দুটো হাল থাকে। একজন লোক সেই হাল দু হাতে দুটো হাল ধরে, বাঁ দিকে এবং ডান দিকে, এবং তিনি একটু এগোন এবং পেছন দিয়ে হাত দিয়ে এরম ভাবে টানেন, করতে করতে সেই নৌকো বাওয়া হয়। মানে এটাকে বলা হয় ডাবল স্টিয়ারিং। যদি ইতিহাসের কথা বলেন, সাউথ ইস্ট এশিয়ার কথা বলেন, আমি বলবো বিশ্বের ইতিহাসটাও একটু এর সাথে ঝালিয়ে নেওয়া দরকার। মহেঞ্জোদারোতে যে ট্যাবলেট আমরা দেখতে পাই, মহেঞ্জোদারোতের পটসার্ডের উপরেও নৌকোর অবয়ব আমরা পেয়েছিলাম। সেখানে কিন্তু পেছন দিকে আমরা দেখেছিলাম দুখানা এইরকম স্টিয়ারিং ওর ছিল। হ্যাঁ, স্টিয়ারিং ওর মানে দুদিকে দুটো হাল মতো ছিল। সুতরাং মহেঞ্জোদারোর নৌকো যেভাবে চালানো হতো, সাম্পান আজও সেভাবে চালানো হয়। শুধু কি তাই, ইজিপশিয়ান পিরামিডের গায়ে যে নৌকো দেখি আমরা, সেখানেও আপনি দেখতে পাবেন ডাবল স্টিয়ারিং ওর। শুধু ইজিপ্ট নয়, শুধু সাউথ ইস্ট এশিয়া নয়, এটা আরো অনেক জায়গায় এরকম ডাবল স্টিয়ারিং ওর ছিল। আমরা পূর্ব ভারতে, বাংলাদেশে এখনো সেই ডাবল স্টিয়ারিং ওর ব্যবহার করছি। আমেরিকান বোটস, অস্ট্রেলিয়ান বোটস, আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুপম দত্ত বলছেন যে বিভিন্ন নৌকের কথা বলার জন্য, জানি না বলা সম্ভব কিনা। আমি অ্যাসিরিয়ান পেন্টিং দিয়ে একটু শুরু করি। অ্যাসিরিয়ান ফ্রেস্কোতে এক ধরনের নৌকো ছিল, সেটাও কিন্তু ওই গোল নৌকো। সেই গোল নৌকো যেটাকে আমরা দক্ষিণ ভারতে পেরিসেল বলছি, আবার যেটা কুয়াফা, যেটা ইউফ্রেটিস টাইগ্রিস নদীতে দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা বাংলায় নাদা বলছি। সেই অ্যাসিরিয়ান ফ্রেস্কোর সাথে সাথে আর একটা ফ্রেস্কোতে, এই গোল নৌকোর সাথে সাথে আর একটা জিনিস ছিল, সেটা হলো একটা ইনফ্লেটেড স্কিনকে ব্যবহার করে মানুষজন জলপথে এগোচ্ছে।
ঠিক সেই রকম ইনফ্লেটেড স্কিন আমরা জানি ভিস্তিওলারা ব্যবহার করে। পার্ক স্ট্রিটে একটা সময়, হয়তো এখনো আছে, রিপন স্ট্রিটে আমি দেখেছিলাম, ভিস্তিওলারা এখনো রাস্তায় জল দেওয়ার পরিবর্তে বাড়ি বাড়ি ওই ভিস্তি ওই ব্যাগে করে জল নিয়ে গিয়ে সাপ্লাই করত। একটা সময় আমাদের বউবেড়াকেও এভাবে রাস্তায় জল দেওয়া হতো। একটা সময় কলকাতার অনেক জায়গাতে ছিল, এখনো কিছু জায়গায় আছে, কিন্তু কোনো একটা সময় ঝিলাম নদীতে সেই ভিস্তিদের ওই চামড়ার ব্যাগটাই বড় আকারে ছিল, যেটাতে হাওয়া ভরে ঝিলাম নদীকে বা শতদ্রু নদীকে পার করার জন্য ব্যবহার হতো। আমি তার ছবি দেখাতে পারি, আমার কাছে আছে। সুতরাং ইনফ্লেটেড স্কিন যে অ্যাসিরিয়ান একটা টেকনোলজি, শুধু তাই নয়, সেই টেকনোলজি দিয়ে আমাদের এখানেও সেটা চলতো, আমাদের এখানেও ভারতবর্ষে তার ব্যবহার ছিল। আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক একজন এক এক রকম ভাবে ভেবেছে, মাথাগুলো একই রকম, একই ভাবনা চিন্তার ফসল, একই জাতীয় নৌকো। এক একটা নৌকো এক এক জায়গায় এক এক রকম, কিন্তু তার টেকনোলজি এক এক জায়গায় ভিন্ন। আসলে ঠিক যেমন আমাদের ধরে নিন বাংলার যে বাড়ি আর রাজস্থানের যে বাড়ি, উত্তরপ্রদেশের যে বাড়ি, কেরালার যে বাড়ি, তেমন সবকটা বাড়ির একটা আলাদা আকার থাকে না, প্রত্যেকটার একটা আলাদা টেকনোলজি থাকে। সেই ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারে, সেই ক্লাইমেটের সাথে মানাতে পারে, সেইগুলো ইম্পর্টেন্ট। আমাদের নৌকোর ক্ষেত্রেও তাই, প্রতিটা নৌকো তার জলের গভীরতা, তার ঢেউ, তার কতটা ফ্লো, কতটা কারেন্ট, এর সাথে সাথে কি পারপাসে সেটা ব্যবহার হবে, কি জিনিস তাতে উঠবে, কতটা উঠবে, এই সবগুলোই রিলেটেড। মানে বলছি, যে নৌকোটা বজবজের কাছে চলে, সেই নৌকোটা কিন্তু ডায়মন্ড হারবারের দিকে চলতে পারবে না। সুন্দরবনে যে নৌকোটা চলে, সেই নৌকোটা কলকাতায় চলতে পারে, কিন্তু কলকাতার নৌকোটা সুন্দরবনে চলতে পারবে না। কারণ সুন্দরবনের একটা নদীতে কিরকম ঢেউ হয়, কতটা তার ঢেপ, কিরকম কারেন্ট, সেখানকার লোকরা, সেখানকার মাঝি মাল্লারা, সেখানকার মিস্ত্রি, নৌকোর মিস্ত্রিরা সেটা জানেন। তার ভরসাতেই তিনি সেইখানের সেই জায়গাটা সম্পর্কে তার ধারণা আছে, তিনি সেইগুলোকে মাথায় রেখেই নৌকোটা বানান। সেই জন্য এক একটা জায়গার এক এক ধরনের লোক রয়েছে, এক এক ধরনের কারিগর রয়েছে, তারা সেই নির্দিষ্ট অঞ্চলের নৌকোই বানান। একজন লোক কখনোই সেটা ধরুন সুন্দরবনের একজন লোক এসে কলকাতায় নৌকো বানাতে পারে, কেননা সে জানে কলকাতার নৌকো ডুববে না। কিন্তু উত্তরবঙ্গের একজন নৌকোর কারিগর এসে কলকাতায় বা সুন্দরবনে নৌকো বানাতে যাবে না, কেননা সে জানে যদি তার নৌকোটা কোনো কারণে ডুবে যায়, তাহলে যার ডুবে গেছে সে তো প্রাণে বাঁচবে কিনা সন্দেহ, সে যদি প্রাণে বেঁচে যায়, সে এসে এমনভাবে কথা কিছু বলবে, সেটা তার পেশার পক্ষে খুব ক্ষতিকারক। মানে পরবর্তী আর একটা নৌকোরও অর্ডার তার শিখে ছিড়বে বলে মনে হয় না। সুতরাং একটা নৌকো তো আর সাধারণ যানের মতো নয়, মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা টায়ার পাংচার হলো, আমি আবার সারিয়ে নিলাম। একটা নৌকো যেটা সমুদ্রে বা অথই জলে যাচ্ছে, সে যদি ডুবে যায়, সে শুধু নৌকোটা ডুববে না, তার সাথে সেই মানুষগুলো ডুববে, সেই লক্ষ্মী ডুবে যাবে। একটা হতদরিদ্র পরিবারের একটা নৌকো চলে যাওয়া মানে অনেক কিছু চলে যাওয়া। সুতরাং খুব কঠিন। একজন মিস্ত্রি কখনোই তার নিজের রেপুটেশন নষ্ট করার জন্য অন্য এক ধরনের নৌকো সে বানাবার চেষ্টা করবে না। সেই জন্যই এক এক জায়গায় এক একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, এক একটা ধরনের নৌকো শুরু হয়েছে, এক এক ধরনের এক এক টাইপোলজির নৌকো ব্যবহার হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে আমি কথা বললাম, আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে।
কোনো অসুবিধে নেই, আমার ফেসবুক পেজে এসে আপনারা কমেন্ট করতে পারেন, আমার কাছ থেকে জানতে পারেন, আমায় মেসেঞ্জারে খবর পাঠাতে পারেন। আমার ভালো লাগবে আপনাদের সাথে সেই তথ্য আদান প্রদান করে। কেননা আমার কাছে এই নৌকোটা তো শুধু নৌকো নয়, আমার কাছে এটা ভালোবাসা, আমার কাছে এটা আমার জীবনতরী, আমার স্বপ্ন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দৃশ্যকাব্যকে, ডানকুনি দৃশ্যকাব্যকে, নেট টিভিকে, যারা আমাকে অনেক লোকের কাছে পৌঁছানোর জন্য এরকম একটা সুযোগ দিয়েছেন। নমস্কার।